Hello dear students, welcome to Exam Comrade. Exam Comrade তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা এই প্ল্যাটফর্মে আলোচনা করছি আগামী পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার ডেসক্রিপটিভ পার্টের কিছু টপিক নিয়ে। তোমরা এর আগে বাংলা ডেসক্রিপটিভের ক্লাস সেগুলো দেখেছো, অন্যান্য সাবজেক্টেরও তোমরা ক্লাস পেয়েছো এই প্ল্যাটফর্মেই। আগামী দিনেও চলবে এই ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের ডেসক্রিপটিভের যে সেশন চলছে সেটা। আজকের ডেসক্রিপটিভ সেশনে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংবাদভিত্তিক প্রতিবেদন। সংবাদভিত্তিক প্রতিবেদন দুটো পরীক্ষার জন্যই আমাদের দরকার, মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা। এবার এই দুটো পরীক্ষাতে কিছু ডিফারেন্স আছে, আমি সেই ডিফারেন্সের ব্যাপারটাতে পরে আসবো, একটু পার্থক্যের জায়গা রয়েছে। তো আমাদের এই এক্সাম কমরেডের ক্লাসে তোমরা প্রত্যেক সপ্তাহে ফ্রিতে ডেসক্রিপটিভের এই ক্লাসগুলো পেয়ে যাবে। সুতরাং এই ক্লাসগুলো পেতে গেলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, ডেসক্রিপশন বক্সে সেই গ্রুপের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসের যা কিছু শিডিউল ইউটিউবে সেটা তোমরা সেখান থেকে অ্যাভেল করতে পারবে। এছাড়াও তোমরা যদি মনে করো যে হোমওয়ার্ক চেকিং, খাতা দেখা, লেখা, এগুলোর কারেকশানের একটা দরকার রয়েছে, তাহলে অফলাইন ক্লাসের জন্য এবং অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। অনলাইন পেড ব্যাচ রয়েছে আর তার সাথে অফলাইনেরও ব্যাচ রয়েছে, সেখানেও কিন্তু ডেসক্রিপটিভ চলছে, খাতা দেখা এবং হোমওয়ার্ক চেকিং সবই সেখানে হবে। তার জন্য তোমরা যে নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারো। তাহলে চলো আমরা আজকে আমাদের মূল বিষয়ে চলে যাই। আমাদের বিষয় হচ্ছে সংবাদভিত্তিক প্রতিবেদন। আচ্ছা, সংবাদভিত্তিক প্রতিবেদন বলার আগে আমরা দেখে নিই প্রতিবেদনের আর কি ধরন রয়েছে। আরেকটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। যে কোনো খবরের কাগজেই তো আমরা এই প্রতিবেদন ব্যাপারটা পাই, তাহলে খবরের কাগজের মোটামুটিভাবে প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত আমরা ইনফরমেশন পাই, তথ্য পাই, তাহলে সেটা হচ্ছে সংবাদভিত্তিক প্রতিবেদন। কিন্তু একটা পেজ থাকে মূলত 4 নম্বর পাতা, কোনো কোনো কাগজে একটু এদিক ওদিক হতে পারে, সেটা হচ্ছে সম্পাদকীয় পেজ। সম্পাদকীয় যে প্রতিবেদনটা লেখা হয় বা সম্পাদকীয় পেজে যা কিছু থাকে, যেখানে একদম বাঁ দিকে থাকছে সম্পাদকীয় প্রতিবেদন, মধ্যেখানে থাকছে পোস্ট এডিটোরিয়াল বা উত্তর সম্পাদকীয়, তারপরে থাকছে টু দ্য এডিটর বা সম্পাদক সমীপেশু অর্থাৎ পাঠকের চিঠি। তাহলে সেই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে দেখবে ইনফরমেশনের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিশ্লেষণ বা অ্যানালিসিস। ফলে সংবাদভিত্তিক প্রতিবেদনে যেমন আমরা মূলত তথ্য বা ঘটনার বর্ণনা এইটাকে গুরুত্ব দেব, আর সম্পাদকীয় প্রতিবেদনে গুরুত্ব দেব আমরা বিশ্লেষণ বা অ্যানালিসিসকে। কেমন? এবার সম্পাদকীয় প্রতিবেদন তার প্যাটার্ন আলাদা, তার লেখার পদ্ধতি আলাদা। সংবাদভিত্তিক প্রতিবেদন সেটা সম্পূর্ণ আলাদা। আজকের ক্লাসে আমরা সংবাদভিত্তিক প্রতিবেদন কিভাবে লিখব তার একটা মডেল অ্যান্সার ধরে আলোচনা করব। আচ্ছা, এখানে আরেকটা কথা যেটা বলছিলাম, আমাদের মিসলেনিয়াস, ক্লার্কশিপ এই দুটো পরীক্ষাকে আপাতত আমরা টার্গেট করেছি। এই দুটো পরীক্ষার সিলেবাসে শুধু বলা আছে ড্রাফটিং এ রিপোর্ট, কিন্তু কোন ধরনের রিপোর্ট ড্রাফট করতে হবে সেটা কিন্তু বলা নেই, জেনারেল রিপোর্ট নাকি এডিটোরিয়াল রিপোর্ট। আর যদি বিগত বছরের প্রশ্নগুলো আমরা দেখি, সেখানে কি দেখছি? সেখানে আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো এডিটোরিয়াল রিপোর্ট এসছে, কখনো এসছে সংবাদভিত্তিক প্রতিবেদন বা এটাকে সাধারণ প্রতিবেদনও বলা হয়।
দ্বিতীয় জায়গা যেটা, মিসলেনিয়াস পরীক্ষার সাথে ক্লার্কশিপ পরীক্ষার একটা বেসিক ডিফারেন্সের জায়গা, মিসলেনিয়াসে এই প্রতিবেদনের জন্য 40 নম্বর ধার্য করা আছে, ক্লার্কশিপে কিন্তু সেটা নয়, 20। তার চেয়েও বড় কথা, মিসলেনিয়াস পরীক্ষাতে তুমি 150 নাম্বার অ্যান্সার করবে 1.5 ঘন্টায়, ক্লার্কশিপে বাংলা ইংরাজি মিলিয়ে 100 নাম্বার অ্যান্সার করবে 1 ঘন্টায়। ফলে মিসলেনিয়াসে প্রতিবেদনটা লেখার জন্য তুমি যতটা সময় পাবে, তুমি যতটা সুযোগ পাবে, ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু তুমি সেটা পাবে না। সেখানে কিন্তু তোমাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে লিখতে হবে। আমার যতদূর মনে পড়ছে কয়েক বছর আগে, জাস্ট লাস্ট বছর কি তার আগে, সেখানে উল্লেখ করে দিয়েছিল 25টা শব্দে প্রতিবেদন লিখতে হবে। দেখো 25টা শব্দ ভীষণ কম, তাও যদি উল্লেখ করে দেয় তাই তো করতে হবে। আমরা যদি আরেকটু বাড়িয়ে নিই, তারপরে কিন্তু আর কোনো শব্দ সংখ্যা বলেনি নেক্সট বার থেকে, আমরা আমাদের মতো একটা শব্দ সংখ্যায় এগোবো, যেটা মোটামুটি 1 ঘন্টার মধ্যে বাংলা ইংরাজি দুটো ডেসক্রিপটিভ ঠিকভাবে শেষ করার মতো আমাদের প্রভিশন দেবে। আমি প্রচুর পরিমাণে লিখছি, সুন্দর তো লিখছি, কিন্তু শেষ তো করতে হবে, সেটা মাথায় রেখে আমরা এগোবো। ফলে আমি তোমাদের সাথে আজকে সংবাদ ভিত্তিক প্রতিবেদন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা দুভাবে দেখব। একটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষার জন্য মিসলেনিয়াস, অর্থাৎ দীর্ঘ প্রতিবেদন থাকবে। দীর্ঘ প্রতিবেদনের কোন কোন জায়গাগুলোকে আমরা আলাদা করলে ক্লার্কশিপ পরীক্ষার জন্য একটা সংক্ষিপ্ত প্রতিবেদন সেখান থেকে বের করে আনতে পারবো। তাহলে চলো আমরা দেখি আমাদের টপিক কি রয়েছে আজকে। কোশ্চেনটা দেখো কি বলছে, গ্রামবাসীদের উদ্যোগে নদীতে বাঁধ নির্মাণ, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন। আচ্ছা, গ্রামবাসীদের উদ্যোগে নদীতে বাঁধ নির্মাণ, তার মানে এটা একটা ঘটনা। কোনো একটা অঞ্চলে গ্রামবাসীরা একসাথে উদ্যোগ নিয়ে নদীতে বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে, এটা একটা ইনসিডেন্ট। সেইটা আমরা প্রতিবেদন রচনা করার কথা বলছি আমাদের। যদি এরকম হতো প্রশ্নটা, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য সম্মিলিতভাবে বাঁধ নির্মাণ প্রয়োজন, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন, তাহলে সেটা কিন্তু আর সংবাদ ভিত্তিক হতো না, সেটা হয়ে যেত সম্পাদকীয় প্রতিবেদন। তার মানে যখন একটা ঘটনা রিপিটেডলি ঘটে, একটা জেনারেল অবজারভেশন, সেই সাধারণ অবজারভেশনটাকে যখন আমরা লিখি তখন সেটা হয়ে যাচ্ছে সম্পাদকীয়। আর যখন আমরা পার্টিকুলারলি নির্দিষ্ট একটা ঘটনাকে হাইলাইট করে এগোই তখন সেটা হয়ে যাচ্ছে সংবাদ ভিত্তিক প্রতিবেদন। আমরা এর পরের ক্লাসে যখন সম্পাদকীয় প্রতিবেদন নিয়ে কথা বলবো তখন বিষয়টা তোমাদের কাছে আরো পরিষ্কার হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার টপিক, কোশ্চেন। এবার নিজেরা ভাবো, একটা এলাকা, গ্রামাঞ্চল, পাশেই নদী রয়েছে, মাঝে মাঝেই ঘূর্ণিঝড় আসে, নদীর বাঁধ ভেঙে পড়ে, এই গল্পগুলো কি আমাদের খুব অচেনা? না, একেবারেই না। আমরা তো খবরের কাগজে, সোশ্যাল মিডিয়াতে, টিভিতে যে কোনো এই সাইক্লোন এলে দক্ষিণ 24 পরগনার এই সমস্ত জায়গাতে প্রত্যেকবার একই ছবি দেখি। তাহলে সেই যে খবরের বর্ণনা, তোমার যদি এটা পড়ার অভ্যেস থাকে, তুমি দেখবে কিছু কমন ফ্যাক্টর প্রত্যেকবারই একইভাবে কাজ করে। আমাদের লেখার মধ্যেও সেই কমন ফ্যাক্টরটা আসবে। কিভাবে আসবে চলো দেখি। আমরা প্রথমেই দেব একটা হেডিং, হেডিং মাস্ট। কিন্তু হেডিংটা কিভাবে দেবে? বাঁধ নির্মাণে গ্রামবাসীদের উদ্যোগ, সহযোগিতায় প্রশাসন, জাস্ট এইটুকু আমরা বলেছি। আচ্ছা, কোথাও কি দেখতে পাচ্ছ বাঁধ নির্মাণে গ্রামবাসীরা উদ্যোগ নিয়েছেন, সহযোগিতা করেছে প্রশাসন? বলেছি না? বলিনি আমরা। কেন বলিনি? তার কারণ হচ্ছে হেডিং কখনো পূর্ণ বাক্যে হয় না। হেডিংয়ে কোনো ভার্ব, ক্রিয়াপদ ব্যবহার হবে না সরাসরি। যা কিছু বলবো আমরা কতগুলো শব্দে বলবো। হেডিংয়ে আমরা পাংচুয়েশন মার্ক বলতে কমা ব্যবহার করছি, হেডিং যেখানে শেষ হচ্ছে কোনো পাংচুয়েশন মার্ক সেখানে হবে না। আরেকটা বিষয় হলো, তোমরা অনেকে নর্মাল লেখাটা যে কালিতে লেখো,
হেডিংটা অন্য কালিতে লেখো, কখনো কখনো আন্ডারলাইন করো, প্রয়োজন নেই, দরকার নেই। তুমি যে কালিতে লিখছো পুরো উত্তরটা সেই কালিতেই লেখো, কালি চেঞ্জ করে কোনো লাভ নেই। যেটা করবে, তোমার নর্মাল হাতের লেখাটা যে ফন্টে আছে হেডিংটা তার থেকে একটু বড় আকারে দিয়ে দাও, ব্যাস এইটুকুই। যেমন এখানে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এই লেখাটা যে ফন্টে রয়েছে হেডিংটা তার থেকে একটু বড় আকারে আছে। এর বেশি কিছু করার দরকার নেই। খবরের কাগজে দেখবে বোল্ডে থাকে, আমরা তো পরীক্ষার খাতায় বোল্ড করতে পারবো না, আমরা এইটুকুই করতে পারি। তাহলে হেডিং হয়ে গেল, হেডিং মাস্ট। এইবার বাঁ দিকে নিজস্ব সংবাদদাতা, এটাই লেখো। বিশেষ সংবাদদাতা, স্থানীয় সংবাদদাতা দরকার নেই, জাস্ট একটা আইডেন্টিটি, নিজস্ব সংবাদদাতা। কিন্তু জায়গার নামটা আমরা দেব না। কেন দেব না? প্রশ্নপত্রেই বলা থাকে এবং পিএসসির এটা একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, ব্যক্তি নাম, জায়গা নাম এগুলোর পরিবর্তে কোনো সিম্বল ব্যবহার করতে হবে, ক, খ, গ, এক্স, ওয়াই, জেড ইত্যাদি। তাহলে তুমি এখানে লেখো ক স্থান, এখানে ক এর জায়গায় খ লিখতে পারতাম, এক্স ওয়াই লিখতে পারতাম, যা ইচ্ছে। এটুকু বুঝিয়ে দেওয়া, তুমি জানো এখানে জায়গার নাম দিতে হয়, ব্যাস, আর কিছু না। 28 জুন কেন দেওয়া আছে? যেদিন আমি এটা লিখেছিলাম সেদিন ছিল 28শে জুন, যেদিন তুমি পরীক্ষা দিচ্ছ সেই দিনের তারিখ দেবে। তাহলে যেদিন তোমার পরীক্ষা, ধরে নাও 28শে জুন পরীক্ষা, 28 জুন। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যখন কথা বলি তখন কি বলি? আমরা বলি 28শে জুন, তাই না? এই যে 28শে, না এটা আমরা লিখব না। আমরা বলি না 1 মার্চ, লিখব না। আমরা বলছি 2 আগস্ট, লিখব না। আমরা সব সময় জাস্ট ডিজিটটাকে লিখব, ডিজিটটাকে লিখে পাশে মাসের নামটা লিখবো, আর কিছু না, ঠিক আছে? এবং এটা বাংলা ডিজিটে লিখবে, ইংরেজি ডিজিটে নয়। কখনো সাল দেবে না। কেউ কেউ তোমরা সাল দাও, 2024, 2023। আরে তুমি 2024 সালে বসে কি 2023 সালের খবর দেবে খবরের কাগজে? ওই খবরের কাগজ তো কেউ ঠোঙা হিসেবেও কিনবেন না। যেখানে আমাদের ঘন্টায় ঘন্টায় কেন মিনিটে মিনিটে আপডেট পেয়ে যাচ্ছি নিউজ পোর্টাল থেকে, সেখানে তুমি কি করে এক্সপেক্ট করো যে তুমি এত পুরনো খবর দেবে আর লোকে পড়বে? একদমই না। তাহলে যেদিন ঘটনা ঘটছে সেই দিনের তারিখে দেওয়া হয়। এবং লেখাটা শুরু হচ্ছে আজ দিয়ে। প্রশ্ন হতে পারে আজ কেন? গতকাল তো না। আজকে যদি 28শে জুন হয়, আজকে ঘটনাটা ঘটছে, প্রতিবেদক যিনি, তিনি ঘটনাস্থল আজকে ভিজিট করছেন, আজকে তিনি সেই ঘটনা দেখে যা অবজার্ভ করলেন টোটাল বর্ণনা রিপোর্ট লিখে জমা দিয়ে দিলেন 28 তারিখে। 28 তারিখ রাত্রির বেলায় সেটা প্রেসে চলে গেল, পেজ মেকআপ হয়ে সাব এডিটর পেজ মেকআপ করে দিলেন। 29 তারিখ সকালবেলায় আমি কাগজটা হাতে পাচ্ছি, এবং যখন 29 তারিখ হাতে পাচ্ছি আমি দেখছি তারিখ দেওয়া আছে 28 আর বলা হচ্ছে আজ। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আজকে যে কাগজটা পেয়েছি বাড়িতে, এই কাগজটার প্রত্যেকটা খবর কালকে লেখা হয়েছে, রাত্রির বেলায় ছাপানো হয়েছে, তারপরেই তো আজ সকালে আমার বাড়িতে এসছে। সুতরাং অলওয়েজ জানবে প্রতিবেদন আজ হবে। আচ্ছা, এবার তুমি বলতে পারো গতকাল যদি বলি, যদি গতকাল বলো তার মানে হচ্ছে ঘটনাটা ঘটেছে 27 তারিখে, তুমি লিখছো 28 তারিখে, আর পাঠক সেটা হাতে পাবে 29 তারিখে। তুমি আজকে দাঁড়িয়ে পরশু দিনের খবর দেবে? একবার নিজে ভেবে দেখো যে পরশু দিনের খবর, একটা খবরের কাগজের আয়ু কতক্ষণ? আমাদের একটা নিউজ পেপারের আয়ু হচ্ছে সকাল ওই 10টা 11টা হয়ে গেল, ওটার ভ্যালিডিটি শেষ। কারণ যে ঘটনাগুলো দেওয়া আছে তার ফার্দার আপডেট আসতে শুরু করে দিয়েছে, আর সেখানে তুমি পরশু দিনের খবর দিলে কে পড়বে? কখনোই না। যেদিন ঘটনা ঘটছে সেই দিন অলওয়েজ আজ দিয়ে শুরু হবে। আমরা কোনো জায়গার নাম দিতে পারছি না, তার ফলে কি বলছি? আজ ক অঞ্চলের মানুষদের উদ্যোগে খ নদী সংলগ্ন অঞ্চলে, দেখো ক খ দিয়েই বলছি আমরা, বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। এই প্রতিবেদনে কোথাও প্রতিবেদক হিসেবে তোমার নিজস্ব মতামত থাকবে না, এটা ভালো কি মন্দ, খারাপ, ঠিক আছে আরো ভালো হতে পারতো, এটা করার দরকার ছিল না। তুমি যা দেখছো, যারা কনসার্নড পার্সন, যারা এর সাথে যুক্ত আছেন, তারা তোমাকে যে কথাগুলো বলছেন, ব্যাস ওইটাই, আর কিছু নয়। তোমার নিজস্ব কোনো পয়েন্ট অফ ভিউ এখানে নেই।
তুমি একজন দূত মাত্র, তুমি যা দেখো তাই বল। তাহলে কি বলছেন, তিনি দেখেছেন যে বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। মূলত তরুণদের উদ্যোগে এই কাজ শুরু হলেও এলাকার প্রবীণরাও তাদের পাশে এসে দাঁড়ান। স্বেচ্ছাশ্রমে রাত দিন খেটে বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছেন এলাকার মানুষেরা। এবার কেন এই বাঁধ নির্মাণের পরিকল্পনা? কয়েকদিন আগেই ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে এই এলাকা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। অস্থায়ী বাঁধগুলি ভেঙে যাওয়ায় নদীর নোনা জল যেমন চাষের জমিতে ঢুকে পড়ে, তেমনি গ্রামের বেশ কিছু এলাকাকেও প্লাবিত করে। তাহলে প্রথম প্যারাগ্রাফ আমরা শেষ করলাম। আমরা দুটো প্যারাগ্রাফে লিখবো। দেখো, খুব বেশি তো লিখতে পারবো না, তার ফলে যদি মিসলেনিয়াস পরীক্ষার জন্য হয়, দুটো প্যারাগ্রাফে লিখলে সুবিধা কি হবে, আমাদের লেখাটার মধ্যে একটা কম্প্যাক্টনেস থাকবে, না হলে জিনিসটা ছড়িয়ে যাবে অনেকটা। হয়ে গেল সেকেন্ড প্যারা। এইবার এতক্ষণ যা কিছু বলা হলো তাকে আরেকটু এলাবোরেট হতে, আরেকটু বিস্তৃত আকারে বলছি আমরা এইখানে সেকেন্ড প্যারাগ্রাফে। ক অঞ্চলটি মোহনার কাছাকাছি নদী তীরবর্তী হওয়ায় প্রায়শই এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। একটা অঞ্চল তার ভৌগোলিক অবস্থানটা এমনই, সেটা প্রত্যেক বছরই এরকম হয়। এবার তুমি এটার সাথে রিলেট করো আমাদের দক্ষিণ 24 পরগনা। যখনই একটা করে ঘূর্ণিঝড়ের ঘোষণা আসে, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যালার্ট জারি হয়ে যায় সেখানে। তাহলে সেখানকার মানুষের জীবনযাত্রাটা একবার ভাবো, যে নিশ্চিন্ত জীবনযাত্রার পরিবর্তে প্রকৃতি কি করবে না করবে তার ভিত্তিতে তাদের কিন্তু জীবনে পরিবর্তন আনতে হচ্ছে। বেশ কয়েক বছর আগে প্রায় একই ধরনের ঘূর্ণিঝড়ের প্রভাবে এই এলাকার নদীবাঁধ ভেঙে পড়ে এবং এলাকার এক বড় অংশ প্লাবিত হয়। সেই সময়েও চাষের জমি নোনা জলের সংস্পর্শে এসে তার উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে। এরপর থেকেই গ্রামবাসীরা প্রশাসনের কাছে স্থায়ী বাঁধ নির্মাণের আবেদন জানালেও দীর্ঘসূত্রিতার কারণে তা হয়ে ওঠেনি। তাহলে আমরা বলছি তা হয়ে ওঠেনি। এদিকে হেডিং দিয়েছি কি আমরা, সহযোগিতায় প্রশাসন। কেন দিয়েছি? কারণ এর একটা রেমিডিও তারপরে পেয়েছি আমরা। আচ্ছা, হয়ে ওঠেনি। দিন দুয়েক আগে ঝড়ের সময় এলাকার অস্থায়ী নদীবাঁধ ভেঙে যাওয়ায় বিষয়টি, এলাকার মানুষ অস্থায়ী বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি জানতে পারেন। প্রশাসনের কাছে আবার আবেদন জানানো ছাড়াও এবারে তারা নিজেরাই একটি স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। আগেরবার প্রশাসনকে বলেছিল সরকারি কাজে সময় লাগে। এই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করার পর এইবার বলা হচ্ছে প্রশাসনিক স্তর থেকেও সাহায্য এসে পৌঁছায়। হলো, এলাকার বিডিও বলেন যে, দেখো আমরা বলছি এলাকার বিডিও, নাম দরকার নেই। আর যখনই ইনডিরেক্ট স্পিচে লিখব যে থাকবে, সরাসরি বলবে না এলাকার বিডিও বলেন, তা নয়, এলাকার বিডিও বলেন যে। কি বলছেন? এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা চাষাবাদ। এই প্যারাগ্রাফই চলছে। সুতরাং বারবার চাষের জমি ক্ষতিগ্রস্ত হলে এলাকার মানুষের রুটি রুজিতে যেমন টান পড়বে, তেমনি সংলগ্ন অঞ্চলে খাদ্যাভাব দেখা দেবে। তিনি বাঁধ নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রশাসনিক স্তর থেকে সব রকম সাহায্যের ব্যবস্থা করে দেন, যেরকম একটা সাধারণ হয়ে থাকে ঘটনা। তাহলে গ্রামাঞ্চলের বিষয়, সেখানে পঞ্চায়েতের একটা ভূমিকা থাকবে। গ্রামের পঞ্চায়েত প্রধান বলেন যে সমস্যা মোকাবিলায় গ্রামবাসীরা যেভাবে একত্রিত হয়েছেন তা এক অনন্য নজির হয়ে রইল। এলাকার মানুষরাও তাদের এই উদ্যোগে সরকারি সাহায্য পাওয়ায় অনেকটাই স্বস্তিবোধ করেছেন। ওই যে আমরা বলেছি সহযোগিতায় প্রশাসন। ভবিষ্যতে যে কোনো সমস্যা মোকাবিলায় এইভাবে একসাথে কাজ করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন গ্রামবাসীরা। ব্যাস, আমাদের লেখা শেষ করলাম। এটা তো মিসলেনিয়াস পরীক্ষার জন্য তুমি যদি বেশি লেখার স্কোপ পাও তখন তুমি এইভাবে লিখবে, কিন্তু তোমার যদি ক্লার্কশিপের জন্য লিখতে হয়, চলো এইবার আমরা এটাকে কিছুটা সংক্ষিপ্ত করব। আচ্ছা, সংক্ষিপ্ত করব। কোন কালারটা নিলে সুবিধা হয় দেখি একবার। আমরা বরং এইটা নিই, এই কালারটা। চলো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যা আছে সব থাকবে। হয়ে গেল। এখান থেকে আমাদের লেখা শুরু হচ্ছে যেভাবে পুরো চলবে। এই চলতে চলতে আমি ব্র্যাকেট করছি, দেখো এটাকেই সংক্ষিপ্ত করব। আচ্ছা, এই পর্যন্ত আমরা রাখলাম। আবার এখান থেকে শুরু করলাম, এই লাইনটা বাদ দিয়ে দিলাম। এখান থেকে রিড করছি আমরা, এখান থেকে এই পর্যন্ত রাখলাম। হয়ে গেল। নেক্সট আমরা কি বলছি, এখান থেকে শুরু করব আবার, এবং আমরা শেষ করব হচ্ছে
এইখানে এসে আমরা শেষ করলাম একদম ক্লার্কশিপ পরীক্ষার জন্য সংক্ষিপ্ত আকারে একই টপিক। তারপর আমরা কি বলছি, এই যে এখান থেকে শুরু করছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এলাম। আচ্ছা, কি হলো, দিন দুয়েক আগে ঝড়ের সময় এলাকার মানুষ অস্থায়ী বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি জানতে পারেন। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করার পর প্রশাসনিক স্তর থেকেও সাহায্য এসে পৌঁছায়। এই পর্যন্ত রাখলাম। তারপরে আমরা কি বলবো, বাকি সব বাদ দিয়ে দিই। গ্রামের পঞ্চায়েত প্রধান বলেন যে, দেখো অনেকটা অংশ বাদ দিচ্ছি আমরা, তাতেও কিন্তু লেখাটা কোথাও অঙ্গহানি হবে না, আমরা পড়ে দেখছি। তারপর সমস্যা মোকাবিলায় যেভাবে একত্রিত হয়েছেন অনন্য নজির হয়ে রইল। আর লাস্টে ভবিষ্যতে এইবার একবার লেখাটা আমরা পুরো পড়ি, যে অংশটুকু ব্র্যাকেট করলাম। আজ ক অঞ্চলের মানুষদের উদ্যোগে খ নদী সংলগ্ন অঞ্চলে নদী বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। মূলত তরুণদের উদ্যোগে এই কাজ শুরু হলেও এলাকার প্রবীণরাও তাদের পাশে এসে দাঁড়ান। কয়েকদিন আগেই ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে এই এলাকা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। অস্থায়ী বাঁধগুলি ভেঙে যাওয়ায় নদীর নোনা জল যেমন চাষের জমিতে ঢুকে পড়ে, তেমনি গ্রামের বেশ কিছু এলাকাকেও প্লাবিত করে। বেশ কয়েক বছর আগে প্রায় একই ধরনের ঘূর্ণিঝড়ের প্রভাবে এই এলাকার নদীবাঁধ ভেঙে পড়ে এবং এলাকার এক বড় অংশ প্লাবিত হয়। দিন দুয়েক আগে ঝড়ের সময় এলাকার মানুষ অস্থায়ী বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি জানতে পারেন। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করার পর প্রশাসনিক স্তর থেকেও সাহায্য এসে পৌঁছায়। এখানে তাদের কাছে লিখে দিলে ভালো হয়, সাহায্য এসে পৌঁছায়। গ্রামের পঞ্চায়েত প্রধান বলেন যে, সমস্যা মোকাবিলায় গ্রামবাসীরা যেভাবে একত্রিত হয়েছেন তা এক অনন্য নজির হয়ে রইল। ভবিষ্যতে যে কোনো সমস্যা মোকাবিলায় এইভাবে একসাথে কাজ করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন গ্রামবাসীরা। দেখো সব ইনফরমেশনই রইল। তার মানে চাইলে একটা লেখাকে, একটা টপিককে কখনো আমরা বিস্তারিতভাবে বলতে পারি, কখনো সংক্ষিপ্ত আকারে বলতে পারি। আসলে হচ্ছে কন্টেন্টটাকে বোঝা। তুমি যদি কন্টেন্টটাকে বুঝে যাও, যে কোনো যেভাবে ইচ্ছে তুমি লিখতে পারবে। তাহলে একটা সংবাদ ভিত্তিক প্রতিবেদন লেখার সময় আমরা কি করছি, আমরা গুরুত্ব দিচ্ছি তথ্য, ইনফরমেশন, পার্সোনাল ওপিনিয়ন নয়, ব্যক্তিগত মতামত নয়। হ্যাঁ, স্থানীয় মানুষ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যদি কোনো বক্তব্য থাকে সেই বক্তব্য আনবো, কিন্তু প্রতিবেদক হিসেবে আমার নিজের কোনো বক্তব্য সেখানে থাকবে না। তাহলে আশা করি তোমরা সংবাদ ভিত্তিক প্রতিবেদন বিষয়টা পরিষ্কার বুঝতে পেরেছো। তাহলে আরেকবার বলে দিই, আমাদের ডেসক্রিপটিভের ক্লাস চলছে ইউটিউবে। নির্দিষ্ট শিডিউল তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, লিঙ্ক পেয়ে যাচ্ছ টেলিগ্রাম গ্রুপের, যেখানে কমেন্ট বক্সে, সেখান থেকে তোমরা জয়েন করে যাও। আর আপাতত তোমাদের ডেসক্রিপটিভ পেড ব্যাচের খবরটাও দিয়ে রাখি, বেলঘড়িয়ায় চলছে আর তার সাথে অনলাইনেও চলছে। যদি তোমরা মনে করো যে খাতা চেক থেকে শুরু করে এই বিষয়গুলো আরেকটু গভীরভাবে যেতে চাও, তাহলে বেলঘড়িয়াতে ক্লাসের জন্য তোমরা যোগাযোগ করতে পারো বা অনলাইনে করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে আজকে আমরা সংবাদ ভিত্তিক প্রতিবেদনের একটা উদাহরণ দেখলাম। এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের চোখ থাকুক এক্সাম কমরেডের ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ।